ফিলিস্তিনের গাজা সিটি দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রায় ৬০,০০০ রিজার্ভ সেনা তলবের অনুমতি দেন। এদিকে গাজা সিটি দখলের জন্য আক্রমণ শুরু করার সাথে সাথে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ ছিটমহলে আরও ৩ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। আতঙ্কে দিন পার করছেন গাজা নগরীতে আটকে পড়া প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র এফি ডিফরিন বলেছেন, তারা গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছেন। পরিকল্পিত অভিযানের আগে রিজার্ভে থাকা প্রায় ৬০,০০০ সেনাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আমরা প্রাথমিক পদক্ষেপ শুরু করেছি এবং ইতিমধ্যেই আইডিএফ সৈন্যরা গাজা শহরের উপকণ্ঠ দখল করেছে। বেসামরিকদের ক্ষতি কমাতে গাজা শহরের বেসামরিক জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরে যাওয়ার জন্য সতর্ক করা হবে। এদিকে হামাস বলেছে, গাজা শহরে ইসরায়েলি আক্রমণ একটি স্পষ্ট লক্ষণ যে ইসরায়েল নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাবে। তারা ফিলিস্তিনি শহরটিকে ধ্বংস এবং এর বাসিন্দাদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে কাজ করছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গাজা সিটিতে সেনাবাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া গাজায় আটক ইসরায়েলি বন্দীদের আত্মীয়স্বজনরা গাজা শহর দখলের পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের নিন্দা জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজার এক তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুতদের উপর হামলায় নিহত হয়েছেন ৩ জন ফিলিস্তিনি। এছাড়া ত্রাণ প্রত্যাশীদের উপর ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও অনেক ফিলিস্তিনি। মনিরুজ্জামান বাবু, ৭১। কিডনি ও রক্তের জটিল রোগে আক্রান্ত মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ সালান। গাজার খান ইউনিসে প্রাণ হারান সাবেক এই অ্যাথলিট। সালান তার মেয়ে মরিয়মের জন্য খাবার ছাড়াও ওষুধের খোঁজ করছিলেন। মোহাম্মদ সালান ফিলিস্তিনে ভূমিকম্প নামে পরিচিত ছিলেন। তিনি একাধিক স্থানীয় বাস্কেটবল দলের হয়ে খেলেছেন। এছাড়া দেশটির জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগও হয়েছিল তার। কয়েকদিন আগে ফিলিস্তিনের জাতীয় ফুটবল তারকা সুলাইমান আল ওবেইদাকে হত্যা করে ইসরায়েল। তিনি ফিলিস্তিনি পেলে নামে পরিচিত ছিলেন। আর হত্যার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। তিনিও একটি ত্রাণ কেন্দ্রে খাবার আনতে গিয়েছিলেন, সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় হামলায় নিহত ৬৩,০০০-এর বেশি মানুষের মধ্যে ৮০০ জনের বেশি অ্যাথলিট রয়েছেন। যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স ইপসোসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া ৩৩% মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯% কোনো উত্তর দেননি। ৬ দিন ধরে এই জরিপ চালানো হয়। জরিপে আরও দেখা গেছে ৬৫% মার্কিনী মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা, তবে ২৮% এর সঙ্গে একমত নন। আর এদের মধ্যে ৪১% মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক। রয়টার্স ইপসোসের এই অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের ৪,৪৪৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নিয়েছেন। জরিপের ফলাফলে ২% মার্জিন অফ এরর থাকতে পারে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে এই তথ্য জানান তিনি বলেন, ১২ দিনের যুদ্ধে যেই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কয়েক বছর আগের তৈরি, কিন্তু এখন ইরানের কাছে আরও উন্নত ক্ষমতার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর আগে ইসরায়েল ইরানে হামলা করলে উভয় দেশের মধ্যে ১২ দিন ধরে তীব্র যুদ্ধ চলে। ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও শত শত বেসামরিক নাগরিক। পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও ইরান বারবার সতর্ক করে জানায় যে কোনো মুহূর্তে আবারও সংঘাত শুরু হতে পারে। ইরান থেকে বহিষ্কৃত আফগানদের বহনকারী একটি বাস পশ্চিম আফগানিস্তানে দুর্ঘটনায় পড়ে কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছে, তাদের মধ্যে ১৭ জন শিশুও আছে। হেরাত কাবুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন হেরাতের প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান আহমদুল্লাহ মুত্তাকি। বাসটির সাথে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে তাতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দমকল কর্মীদের পৌঁছতে আধ ঘন্টা সময় লেগেছে। ততক্ষণে গাড়ির ভেতরে থাকা সবাই আগুনে পুড়ে গেছেন। বাসটি ইরান থেকে বহিষ্কৃত আফগান শরণার্থীদের বহন করছিল। এখনও সীমান্ত থেকে কাবুলে যাওয়ার অপেক্ষায় আছে লাখো মানুষ।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেনকে কিভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায় তা নিয়ে সক্রিয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক পরিকল্পনাকারীরা। মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন বর্তমানে শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং অতিরিক্ত সামরিক সহায়তার পরিকল্পনা করছে। একটি প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানো হতে পারে, তবে এই বাহিনী নেটোর অধীনে নয়, নিজ নিজ দেশের পতাকা নিয়ে কাজ করবে। ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির সরাসরি আলোচনায় বসার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন। পুতিন হয়তো চুক্তি করতে চান না বলে আশঙ্কা জানিয়েছেন ট্রাম্প। সেই সাথে বৈঠকে বসার আহ্বান আবারও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিবিসি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত সমাধান করা একটি কঠিন বিষয় বলে স্বীকার করেছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই সংঘাত শেষ করতে আগ্রহী নাও হতে পারেন বলে ধারণা করছেন তিনি। মঙ্গলবার তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের বিষয়টি জানা যাবে। ইউক্রেনের শিল্পাঞ্চল ডনবাসের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দিলে বন্ধ হবে যুদ্ধ। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকের সময় এই শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডনবাস থেকে ইউক্রেনের সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেন তিনি। তবে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে বারবারই আপত্তি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জনগণেরও এ নিয়ে আপত্তি রয়েছে। তবে প্রশ্ন হলো, ডনবাস নিয়ে কেন এত আগ্রহ রাশিয়ার? বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। ইউক্রেনের দনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দেশটির শিল্পাঞ্চল ডনবাস। পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি কয়লা ও ভারী শিল্পে সমৃদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার অনেক নাগরিক এখানে শ্রমিক হিসেবে আসলে তৎকালীন কয়লা খনি ও ইস্পাত কারখানাগুলো সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হয়। 2014 সালে ক্রেমলিন সমর্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। এরপর ডনবাস সংঘাতের কেন্দ্রে চলে আসে। মস্কো ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে অস্থিরতা ছড়িয়ে পড়ে। রাশিয়ার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দনেৎস্ক ও লুহানস্ককে স্বঘোষিত পিপলস রিপাবলিক প্রতিষ্ঠার ঘোষণা দেয়। আর তখন থেকে ডনবাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে রাশিয়া। সে সময় বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়েছিল মস্কো, এমনকি ইউক্রেন সীমান্ত পেরিয়ে গোপনে সেনাও পাঠায় তারা। তারই ধারাবাহিকতায় 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। দখল করে নেয় ডনবাসের বেশিরভাগ এলাকা। তখন পুতিন দাবি করেন, সেখানে রুশভাষীরা কিয়েভের হাতে গণহত্যার শিকার হচ্ছেন। বর্তমানে ডনবাসের প্রায় 17,980 বর্গমাইল বা প্রায় 88% ভূখণ্ড রাশিয়ার দখলে। এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা ও দনেৎস্কের 4 ভাগের 3 ভাগ রুশ বাহিনীর দখলে। তবে দনেৎস্কের এখনও গুরুত্বপূর্ণ কিছু শহর ও সুরক্ষিত অবস্থান নিজেদের দখলে রেখেছে ইউক্রেন বাহিনী। কিন্তু আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকের সময় এই দুই অঞ্চল থেকে ইউক্রেনের সেনা সদস্যদের সরিয়ে নেয়ার দাবি করেন রুশ প্রেসিডেন্ট। বিনিময়ে ইউক্রেনের অন্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করবেন বলে জানান তিনি। তবে রাশিয়ার কাছে নিজেদের কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি বরাবরই নাকচ করে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সাথে ইউক্রেনের 75% মানুষ রাশিয়ার হাতে নিজেদের ভূখণ্ড তুলে দেওয়ার বিপক্ষে। এদিকে ইউক্রেনে হামলার আগে রুশ জনগণের 4 ভাগের মাত্র 1 ভাগ দনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার সঙ্গে যুক্ত করার পক্ষে থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। রুশ জনগণ এই ভূখণ্ডগুলো এখন রাশিয়ার সঙ্গে যুক্ত করার পক্ষে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরুর সময় পুতিনের নির্দিষ্ট ভৌগোলিক সীমা দখলের উদ্দেশ্য না থাকলেও এখন সুযোগ পেয়ে ডনবাসের নিয়ন্ত্রণ চাচ্ছেন। আর ইউক্রেনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কিয়েভ ডনবাসের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে স্লোভেনিয়াস্ক ও ক্রামাতোর্স্কের মতো শহর ব্যবহার করে মধ্য ইউক্রেনের আরো গভীরে হামলা চালাতে পারে রাশিয়া। শারমিন স্বপ্না, 71। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের একাধিক হামলায় একদিনেই 150-র বেশি সেনা মারা গেছে। এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একাধিক স্থানে সমন্বিত এই হামলার জন্য আল কায়দা সংশ্লিষ্ট জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিনকে দায়ী করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি মালির নিরাপত্তা ব্যবস্থার বেশ অবনতি হয়েছে, ফলে জেএনআইএম এর হামলার তীব্রতাও বেড়ে গেছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।